বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আলেকজান্ডারের ভারত অভিযান নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করা যাক। ম্যাসিডন রাজ আলেকজান্ডার পারসিক সম্রাট তৃতীয় দারায়ুসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরবেলার যুদ্ধে তাকে চূড়ান্তভাবে পরাজিত ও নিহত করেন। পারস্যের বিরুদ্ধে অনায়াস জয় তাকে পূর্বদেশ বা ভারত আক্রমণের প্রেরণা দেয়। পারস্যের মতোই ভারতের অপরিমিত সম্পদ তিনি অধিকার করতে পারবেন এই আশা তার মনের কোণে জেগেছিল, তাতে সন্দেহ নেই। উত্তর পশ্চিম অঞ্চল যেহেতু পারসিক ও সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সুতরাং ভারতের এই অঞ্চল জয় করে পারস্য জয় সম্পূর্ণ করা আলেকজান্ডার তার কর্তব্য বলে মনে করেন। 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বতের বরফ বসন্তের রোদে গলতে আরম্ভ করলে আলেকজান্ডার তার 40,000 সেনাবাহিনী নিয়ে হিন্দুকুশ পার হয়ে ভারতের মাটিতে পা রাখেন। আলেকজান্ডার ভারত অভিযানে যে রণনীতি নেন তার প্রধান অঙ্গ ছিল তার অগ্রবর্তী বাহিনীর নিরাপত্তার জন্য পিছনের ঘাঁটিগুলিকে সুরক্ষিত রাখা এবং সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখা। জালালাবাদের কাছে নিকিয়া নগরে এসে তিনি সিন্ধু নদের পশ্চিম তীরের রাজাদের কাছে বশ্যতা দাবি করেন। এই সময় তক্ষশিলার রাজা অম্বি তার কাছে 65টি হাতি ও 300টি ষাঁড় পাঠিয়ে উপঢৌকন দেন এবং বশ্যতা জানান। অম্বি আশ্বাস চান যে অম্বির রাজ্য আলেকজান্ডার তাকে ফিরিয়ে দেবেন। সীমান্ত অঞ্চলের রাজা শশীগুপ্ত প্রভৃতিও বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন। ডক্টর মজুমদারের মতে ভারতের ইতিহাসে দেশদ্রোহিতার এটাই ছিল প্রথম উদাহরণ। আলেকজান্ডার তার বাহিনীকে দুভাগে ভাগ করেন। এক ভাগ তার সেনাপতিদের নেতৃত্বে কাবুল নদের দক্ষিণ তীর ধরে আগাতে থাকে, অন্য ভাগ তার নিজের নেতৃত্বে কাবুল নদের উত্তর তীর ধরে আগাতে থাকে। প্রথম বাহিনীকে তক্ষশিলার রাজা অম্বি পথ দেখিয়ে নিয়ে যান। এই বাহিনী আসার পথে প্রথমে বাধা পায় পুষ্কলাবতী বা পেশোয়ারের রাজা অষ্টকের কাছ থেকে। 30 দিন ধরে গ্রিকরা অষ্টক রাজার দুর্গ অবরোধ করে। শেষ পর্যন্ত অষ্টক রাজা পরাজিত ও নিহত হন। ম্যাসিডনীয় সেনারা আটকের কাছে সিন্ধু নদের উপর একটি পুল তৈরি করে। তারপর তারা আলেকজান্ডারের নেতৃত্বে প্রধান বাহিনীর আসার জন্য অপেক্ষা করতে থাকে। এরপরে উত্তর পশ্চিম প্রদেশ, গন্ধার ও তক্ষশিলা তারা কিভাবে জয় করে। এদিকে আলেকজান্ডার তার মূল বাহিনী নিয়ে কাবুল নদের উত্তর দিক দিয়ে আগাবার সময় স্থানীয় শক্তিগুলোর প্রবল বাধার সম্মুখীন হয়। এই অঞ্চলের উপজাতিরা ছিল অত্যন্ত যুদ্ধপ্রিয়। তাদের দমন করার আলেকজান্ডারের পক্ষে সহজ কাজ ছিল না। তিনি প্রথমে প্রবল বাধা পান পশ্চিম অশোক রাজ্য থেকে। তিনি এই রাজ্য জয় করে পূর্ব অশোক বা অসমক বা আসপাসিয়ান রাজ্যে ঢুকে পড়েন। এই রাজ্যের রাজা তার রাজধানী নাসাগা বা মস্কাবতী হতে প্রবল বাধা দেন। অসমকদের ভাড়া করা 7,000 সেনাও প্রবল পরাক্রমে যুদ্ধ করে। প্রবল যুদ্ধে আলেকজান্ডার আহত হন। শেষ পর্যন্ত মাসাগা নগর আত্মসমর্পণ করে। অসমক রাজা যুদ্ধে নিহত হন। অসমকের বিধবা রানী ওরা, বাজিরা, দিয়ার্থা প্রভৃতি স্থানে
ম্যাসিডোনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ দেন। আলেকজান্ডার বহু আয়াসে অসমক বা অশ্বক রাজ্য জয় করতে সমর্থ হন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার তার অগ্রগামী সেনাদের তৈরি পুল দিয়ে সিন্ধু নদ পার হয়ে তক্ষশিলা নগরে ঢুকে পড়েন। তক্ষশিলার রাজা অম্বি এক প্রকাশ্য দরবারে আলেকজান্ডারের প্রতি বশ্যতা জানান। আলেকজান্ডারও অম্বিকে তার সামন্ত রাজার মর্যাদা দেন। স্থানীয় কয়েকটি ক্ষুদ্র রাজ্যের রাজারাও এই সঙ্গে আলেকজান্ডারের প্রতি বশ্যতা জানান। এরপরে পুরুর রাজ্যে প্রবেশ করে। কি করে সেটা? তক্ষশিলা থেকে আরও পূর্ব দিকে এগিয়ে আলেকজান্ডার ঝিলম নদীর তীরে এসে পড়েন। এই নদীর অপর তীর ছিল বড় পুরুর রাজ্য। পুরু ছিলেন ভয়ানক সাহসী ও স্বাধীনচিত্ত। তিনি ছিলেন ঐতিহাসিক পৌরবংশের সন্তান। তার ভাইপো ছোট পুরুর ও অন্যান্য রাজাদের বিনা যুদ্ধে আলেকজান্ডারের কাছে বশ্যতার কথা শুনে তিনি মর্মাহত হন। তিনি একাই আক্রমণকারীকে বাধা দিতে মনস্থ করেন। আলেকজান্ডার তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পুরু রাজাকে আহ্বান জানিয়ে দূত পাঠালে পুরু রাজা জানিয়ে দেন যে যুদ্ধক্ষেত্রেই দেখা হবে। গ্রিক ঐতিহাসিকদের মতে পুরুর অধীনে ছিল 30,000 পদাতিক, 4,000 অশ্বারোহী, 300 রথ ও 200 রণহস্তী। এরপর আলেকজান্ডার খরস্রোতা ঝিলম নদী পার হয়ে অপর তীরে দাঁড়ান। পুরু রাজার সেনাদের মুখোমুখি হতে খুব বেগ পান। অবশেষে তিনি রাতের অন্ধকারে 16 মাইল উজিয়ে পুরুর চোখে ধুলো দিয়ে ঝিলম নদী পার হন। পুরু একথা জানতে পেরে সেদিকে ছুটে যান। খারুরি প্রান্তরে উভয় পক্ষের তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে পুরু দারুণ বীরত্বের সঙ্গে লড়াই করে বন্দী হন। তার সেনাদলের বহু ক্ষয়ক্ষতি হয়। পুরু রাজার ব্যক্তিগত বীরত্ব আলেকজান্ডারকে মুগ্ধ করে। আলেকজান্ডার পুরুর কাছে জানতে চান তিনি কি ব্যবহার তার কাছে প্রত্যাশা করেন। পুরু উত্তরে জবাব দেন যে তিনি রাজার কাছে রাজার মতোই ব্যবহার চান। আলেকজান্ডার পুরু রাজার মিত্রতা নিয়ে তার সাহায্যে স্থানীয় বিরোধী শক্তিগুলোকে শায়েস্তা করার নীতি নেন। হিদাসপিস বা ঝিলম যুদ্ধে পুরুর বীরত্ব ও ক্ষমতা দেখে তিনি বুঝেছিলেন যে পুরুই তার প্রকৃত সহযোগীর কাজ করতে সক্ষম। এজন্য তিনি পুরুকে শুধু তার রাজ্য ফিরিয়ে দেননি, আরও কিছু অঞ্চল জয় করে তিনি পুরুর রাজ্যভুক্ত করেন। পুরু আলেকজান্ডারের বশম্বদ সামন্ত সেনাপতিতে পরিণত হন। আলেকজান্ডারকে এরপর তিনি অভিযানে সাহায্য ও সহায়তা করেন। আলেকজান্ডারের হাতে পুরুর পরাজয়ের কারণ কী ছিল? সেটা ছিল উন্নত রণকৌশলের নিকট ব্যক্তিগত বীরত্বের নিষ্ফল আস্ফালন মাত্র। গ্রিকদের 21 ফুট লম্বা বর্ষার অভ্রান্ত নিক্ষেপ সহ্য করা ভারতীয় সেনার পক্ষে সম্ভব ছিল না। ভারতীয় রণহস্তী দিয়ে গ্রিকদের মারিয়ে দেয়া যেত, কিন্তু তাদের ঠিকমতো নিয়ন্ত্রিত করা ভারতীয়দের পক্ষে সম্ভব হয়নি। হাতিগুলি শত্রুর বদলে মিত্রদের ক্ষতি করে। গ্রিক অশ্বারোহীরা ছিল দুর্ধর্ষ। পুরুষ সৈন্য সাজাবার সময় তার নিজ পক্ষীয় অশ্বারোহীদের দৌড়াবার রাস্তা রথ দিয়ে আটকে রাখেন। ভারতীয় ধনুর্ধারীরা বেশ কাজের ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কাদামাটিতে ধনুকের মাথা রেখে গুণ দিয়ে লক্ষ্য স্থির রাখা সম্ভব হয়নি। হিদাসপিস বা ঝিলমের যুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার তার বাহিনী নিয়ে বিপাশা বা বিয়াস পর্যন্ত এগিয়ে যান। এই পর্যায়ে তিনি গ্লোগানিকায়, অদস্টায়
এবং রাভি নদীর অপর তীরে প্রজাতান্ত্রিক কথা ওই বা কর জাতির বশ্যতা পান। এই প্রজাতান্ত্রিক রাজ্যগুলিকে আলেকজান্ডার রাজা পুরুর রাজ্যের সঙ্গে যুক্ত করেন। বিপাশার তীরে উপস্থিত হয়ে গ্রিক সেনাদল আর এগিয়ে যেতে অস্বীকার করে। এরপর ছিল মগধের নন্দ রাজা ধননন্দের সাম্রাজ্য। গ্রিক সেনাদলকে আলেকজান্ডার অনেকভাবে বুঝিয়েও ব্যর্থ হন। আলেকজান্ডারের সেনারা কেন তার মতের বিরুদ্ধে যায় তার নানা রকম ব্যাখ্যা দেয়া হয়। এক, গ্রিক সেনারা দীর্ঘকাল প্রবাসে কাটাবার দরুন স্বদেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়ে। দীর্ঘকাল ধরে যুদ্ধবিগ্রহ করে তারা ক্লান্ত হয়ে পড়ে। স্বদেশে আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে তারা ব্যস্ত হয়। দুই, পারস্য রাজ্যের শেষ সীমা ছিল বিপাশা নদীর তীর। গ্রিকরা পারস্য ও তার সাম্রাজ্য জয় করতে বেরিয়েছিল, সুতরাং এরপর ভারতের অন্যান্য অঞ্চল জয় করার যৌক্তিকতা তারা মানতে চায়নি। তিন, প্লুটার্কের মতে ঝিলমের যুদ্ধে পুরু রাজার ও তার সেনাদলের বীরত্ব ও সাহস গ্রিকদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। এর আগে এরকম মারাত্মক যুদ্ধ তাদের বিশেষ করতে হয়নি। নন্দ রাজার সামরিক ক্ষমতার কথা তারা শুনেছিল। বিপাশা পার হয়ে এই অপরিচিত বিশাল দেশের প্রবল শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার মনোবল তারা হারিয়ে ফেলে। তারা জানতে পেরেছিল যে গঙ্গা হ্রদ বা মগধের রাজ্য বিশাল সেনা নিয়ে তাদের বাধা দিতে প্রস্তুত হয়েছে, এজন্য তারা ফিরে যেতে চায়। আলেকজান্ডার ফিরে যেতে মনস্থ করার পর তার সেনাদলকে ঝিলম পর্যন্ত পিছু হটিয়ে আনেন। ঝিলম হতে সিন্ধু নদের মোহনা পর্যন্ত ভূভাগকে আলেকজান্ডার যাওয়ার আগে জয় করে ফেলেন। এই অঞ্চলের ক্ষুদ্রক, মল্ল বা মালব প্রভৃতি যুদ্ধপ্রাণ প্রজাতান্ত্রিক জাতিগুলি তাকে প্রচণ্ড বাধা দেয়। মালব রাজ্যে ব্রাহ্মণরাও পূজা ছেড়ে দেশ রক্ষার জন্য অস্ত্র ধরে। আগলাশয়গণও তাকে তীব্র বাধা দেয়। শিবি উপজাতি বিনা বাধায় বশ্যতা জানায়। আলেকজান্ডার বহু আয়াসে এই উপজাতিদের দমন করে সিন্ধু নদের মোহনা অঞ্চলে মৌসিকান্স রাজ্য জয় করেন। মৌসিকান্সের রাজা আলেকজান্ডারের আদেশে নিহত হন। সিন্ধু নদের মোহনায় বিখ্যাত পটলেনি বা পাতাল নগরী জয় ছিল তার শেষ জয়। এরপর আলেকজান্ডার তার বাহিনীকে তিন ভাগে ভাগ করেন। এক ভাগ নিয়ারকাসের অধীনে সমুদ্রপথে ফিরে যায়, দ্বিতীয় ভাগ কান্দাহারের পথে ফিরে যায়। আলেকজান্ডার নিজেও 325 খ্রিস্টপূর্বাব্দে বাকি সেনাদল নিয়ে বালুচিস্তানের পথে পারস্যে ফিরে যান। 324 খ্রিস্টপূর্বাব্দে তিনি পারস্যে ফিরে যান। 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডারের ভারতের অবস্থানের কাল সেটা কি ছিল? সেটা ছিল আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পার হওয়ার পর ভারতে মোট 2 বছর 5 মাস ছিলেন। 327 খ্রিস্টপূর্বাব্দে মে মাস থেকে 325 খ্রিস্টপূর্বাব্দে সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এর মধ্যে 10 মাস তিনি উত্তর পশ্চিম উপজাতিদের দমন করতে ব্যয় করেন। সিন্ধু থেকে বিপাশা পর্যন্ত জয় করতে তিনি 9 মাস ব্যয় করেন। ফেরার পথে ঝিলম ও সিন্ধুর মোহনা অঞ্চলের উপজাতিদের দমন করতে তিনি আরও 10 মাস ব্যয় করেন। এইভাবে আলেকজান্ডারের ভারত অভিযান